হাসিনার লেসপেন্সার ওই বটতলার উকিল ক্রিমিনাল সুপ্পুকে ঘাট ধরে বাইর করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি। জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে। সুপ্পুকে যে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই। এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 5ই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের লেসপেন্সার খুনি হাসিনার পদধূলি নিতে না পারার বেদনায় আর্ত ক্রিমিনাল সুপ্পুকে লাথি দিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে। একজন জেনারেল ছিল, হাসিনার পায়ে হাত দিয়া কদমবুসি করত, আর তারে বলা হয় কদমবুসি জেনারেল। একজন রাষ্ট্রদূত আছে, নাম আর কইলাম না, এখনো আছে, সেও কদমবুসি রাষ্ট্রদূত। সুপ্পু হইতেছে কদমবুসি রাষ্ট্রপতি। এইরকম হাসিনা হাজারো কদমবুসি পদবি দিছে বিভিন্ন জনকে। বাংলাদেশে কদমবুসিকে একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানায় ফেলছিল হাসিনা। দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদমবুসি করিচ্ছে। নৈশ ভোট দামি ভোটের পরে হাসিনার জাউরার তথাকথিত এমপি গুলা কদমবুসি করত। আঙ্গরে নুরুল হক নুরো কদমবুসি বিরোধী দলের নেতা। হ্যাঁ, এডিটর সাহেব, আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম, দেখেন কত নিউজ আসে, দেখেছেন? আর কত ছবি আসে, দেখেন। এই পায়ে হাত দিয়ে সালাম করাটা আসলো কোত্থেকে? ব্যক্তিগতভাবে আমার কাছে মুরব্বীদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহি, কারণ এটা হিন্দু কালচারে এটা আছে, এটা ফাইন, সুন্দর। নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই, যে করবে, যার ধর্মের কালচার অনুসরণ করবে, যেভাবে সে শিখে আসছে, যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে, এটা অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমানকে এইভাবে পায়ে হাত দিয়ে সালাম করতে পারে? আমি জানি না, জানতাম না, তো আমি সার্চ দিলাম, হ্যাঁ, খোঁজ করলাম, সার্চ, হ্যাঁ, তো আহমেদুল্লাহ হুজুর সাহেবের একটা ভিডিও পেলাম। এটা হ্যাঁ, আপনারা ওনারা খুবই পছন্দ করেন, আমিও করি। ওনার ধর্মীয় কাজ তো আছেই, পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলা করেন অসাধারণ, সেইগুলো মুগ্ধ হওয়ার মতো। দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাবো, কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে, যদি আমি করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো। যাই হোক, তো উনার একটা ভিডিও আছে, আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন, হ্যাঁ, শুনেন। এরপরে প্রশ্ন হলো, আমরা বাবা মা হুজুর স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে, এগুলো ইসলামের বিধান কি? ও আমার বাবা মা, অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চাইতে আরো একটু বাড়ায় বলবা। সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পা ধরে সালাম করলেন, সালাম যদি হয় পা ধরে সালাম করা, তাহলে শ্বশুরের সালামের কি দিতে হবে? জবাব। তাহলে শ্বশুর কি করবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব। এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কাঠি আগে থাকতে হবে, বাড়াইয়া দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলছে, তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, তুমি জবাবে বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়ায় বলা উত্তম, কমপক্ষে অতটুকু। তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পা ধরে সালাম দিলেন, আব্বার সালাম, আপনি শ্বশুর মানুষ, ওনাকে সালাম দিলেন পা ধরে। এবার সালাম, শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না? তাহলে শ্বশুর কিভাবে জবাব দিবে বলেন? আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দাও ততটুকু দিয়ে ফেরত দাও, অথবা তার চেয়ে বাড়ায় দাও, না পারলে অতটুকু দাও। তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পা ধরতে হবে, আর বাকি ইচ্ছে দেন আর নিচে নামবে কোথায়, পায়ে নিচে তার কিছু নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না। সালাম হবে মুখে ভাই, সালামের সাথে পায়ের কি সম্পর্ক? যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি পাও ধরে সালাম দিলেন, শ্বশুর একটা উষ্টা মারে আপনারা জবাব দিলে কেমন হবে? যে বেটা এটা কোনো সালাম হলো? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য ভাই সালামের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে। কি দিয়ে সালাম দিতে হবে? কোরআন হাদিসে আমাদেরকে সালাম শিখেছেন মুখ দিয়া। সালাম হলো শান্তির দোয়া, এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এগুলো না করলে মুসিবত হলো যেসব শ্বশুর শাশুড়ি বুঝে না, বলবে যে কি বেয়াদব, হ্যাঁ, পাঁচই সালাম করে নাই। তো এটাকে রিকভার করার জন্য কি করবেন? খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুর শাশুড়ির সামনে খুব ভদ্র হয়ে থাকবেন, অনেক সম্মান শ্রদ্ধা করবেন, যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না চলে কি হয়েছে, ছেলেটা আসলে ভালো।
কথা কি বুঝাতে পারছি? সালাম করলেন না, বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেয়াদব বেয়াদব, আবার চললেন একটু বেশি উড়া উড়া ভাব, তো বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কি পড়ছে। ঠিক না ঠিক? বিধায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদের সম্মান জানাইতে হবে, কিন্তু সম্মান জানানোর পদ্ধতি হবে কোরআন এবং হাদিস। মন গড়া পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না। সালাম হবে কি দিয়া? মুখ দিয়া। শুনেছেন? তাহলে এটা এসেছে কই থেকে? ইন্ডিয়া থেকে আসছে। ওই তো দিল্লির মাল, দিল্লিতে ছিল না, ওই দিল্লির থেকে আসিছে, আবার দিল্লিতে ফিরে গেছে। ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসিছে। আসার টাইমে এই কালচার নিয়ে আসিছিল, আর ওই কালচারে সুপ্পু পদধূলি নিত, ওই হাত অপবিত্র হাত, ওই হাত দিয়া আমাদের রাষ্ট্র চলতেছে। সুপ্পু ওই হাত মুস্কো দে দা ঠাকুর, তোর ওই হাত আমি কায়রা নিমু। যাই হোক, আমার ওই এপিসোডের পরে অনেকগুলো প্রশ্ন আসিছে, তো এগুলো নিয়ে একটু আলাপ করি, আসেন। কেউ কেউ বেগম জিয়াকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রধানত তিনটা বিষয় উপস্থাপন করেছেন। প্রথমত বলছেন উনি শারীরিকভাবে অসুস্থ। দ্বিতীয়ত তিনি দলীয় প্রধান, বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা। তৃতীয়ত খুব অল্প সংখ্যক লোক বলতেছেন তারা নারী প্রেসিডেন্ট মাইনা নিতে পারতেছেন না। আমি কনসার্ন গুলো আমলে নেওয়ার পক্ষে, আসেন একটা একটা করে আলাপ করি। কথাটা ঠিক যে দিল্লি দেশে হাসিনার তুলনাবিহীন অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে বিষ প্রয়োগে হত্যা করার চক্রান্ত করেছিল সেই মানবরূপী হায়না শেখ হাসিনা। আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, দুটা, এটা দেখে নিন। আমি সবসময় দেখছি বেগম জিয়া পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন উনি ঘুরে দাঁড়াইছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তিতে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় তিনি মানসিকভাবে কতটা শক্ত, রাজনৈতিকভাবে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে গেছেন। ওনার চিন্তার শক্তি এখনো সজীব। বিএনপি যখন প্রফেসর ইউনূসের সাথে পাঙ্গা নিচ্ছিল না, দৈরাতে নামিছিল, তখন তিনি ইন্টারফেয়ার করেছিলেন। বিএনপি যখন কইতেছিল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, তিনি শান্তভাবে বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ভালো হবে। সেটাই হয়েছে, তাই না? ওনার যে কত যন্ত্রণা দিচ্ছে হাসিনা, কিন্তু উনি একটা কত কথা বলছেন বলেন নাই। এমন গ্রেসফুল রাষ্ট্রনেতা মুরব্বীরা দেখছেন জিয়াউর রহমানকে, কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন তো দেখে নাই এরকম গ্রেসফুল নেতা। এতে বোঝা যায় তিনি রাষ্ট্রপতির পদে সম্পূর্ণভাবে ফিট। বেগম জিয়ার, এটা সত্য, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা সম্পূর্ণ কাটে নাই, এটা ঠিক। কিন্তু আপনি সেটা তুলনা করেন দিল্লি দাসী হাসিনার অবর্ণনীয় মানসিক অসুস্থতার সাথে। হাসিনা তো আর মানসিক ভাবে মানুষের পর্যায়ে ছিল না, সে হিংস্র পশু হয়ে গেছিল। চিন্তা করে দেখেন, আমরা তার আন্দাজে 16 বছর কাটাইছি, তাই না? দেশটাকে সে কারাগারের কসাইখানা বানাইছিল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা ভারতের পদতলে বিসর্জন দিছিল। আর যাই হোক, বেগম জিয়া সারা জীবন এই ভারতের সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে গেছেন। ওনার নামই হয়েছে আপোষহীন নেত্রী। তার হাতে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পতাকা, আমাদের জাতীয় ভবিষ্যৎ নিরাপদ। যারা প্রশ্ন তুলছেন যে বেগম জিয়া প্রেসিডেন্ট থাকাতে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, তাদের জন্য দুটো উদাহরণ দেই। 1996 সালের নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন জবরদস্ত রাজনীতিবিদ জনাব আব্দুর রহমান বিশ্বাস। তিনি দলীয় ব্যক্তি ছিলেন, তিনি বিএনপির মনোনীত প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি বিএনপির নেতা ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে প্রতিরক্ষা বিভাগ তথা সামরিক বাহিনী পুরাটাই তার আন্ডারে ছিল, আব্দুর রহমান বিশ্বাসের আন্ডারে। কিন্তু দলীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও জনাব আব্দুর রহমান বিশ্বাসের আমলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় হয়েছিল আওয়ামী লীগ। 2008 সালে ইয়াজউদ্দিন, তো খালেদা জিয়ার মনোনীত রাষ্ট্রপতি, তাই না? ইলেকশনে জিতেছিল আওয়ামী লীগ। সুতরাং দলীয় ব্যক্তি হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এই কথাটা ঠিক না। অধিকন্ত আগামী নির্বাচনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী বেগম জিয়ার আন্ডারে তো থাকবে না, প্রেসিডেন্টের আন্ডারে না, এটা সুপ্রিম আন্ডারে না। তারা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের আন্ডারে। সুতরাং রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার নিয়ন্ত্রণ 1996 সালে তারই দলীয় প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের চাইতে কম হবে। ফলে বেগম জিয়া প্রেসিডেন্ট হইলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটার কোনো বাস্তবসম্মত যুক্তি নাই। ওনার অধিষ্ঠান প্রেসিডেন্ট হিসেবে এটা সেরিমোনিয়াল। এই সেরিমোনিয়াল প্রেজেন্সের গুরুত্ব অপরিসীম। রাজনীতিতে এবং আমাদের মনে, কালেকটিভ সাইকিতে খুব অল্প সংখ্যক ব্যক্তি বলছেন যে তারা নারী রাষ্ট্রপতি চান না, নারী নেতৃত্ব চান না। ভাই জান, একটা কথা বলি, এটা কিছু মনে করি না আর কি। ইন্ডিয়া কয়টা বয়ান বাংলাদেশে চালায় বুঝেছেন, শয়তানি বয়ান, এগুলো আপনারা কেউ কেউ খান। 1 নম্বরের শয়তানি বয়ান হইতেছে প্রফেসর ইউনূস সুদখোর। সুদ যেহেতু ইসলামে হারাম, তাই সুদের কথা বলে বাংলাদেশে সাধারণ মুসলমানদের চুলকায় দেওয়া আর কি, বুঝছাও। 2 নম্বরে নারী রাজনৈতিক নেতা চাই না। হাসিনা যে টাইমে ছিল ভাইজান, আপনারা একটা কথা কইছিলেন, বলেন নাই তো। এখন আপনাদের চেতনার জায়গায় উঠলো, খালেদা জিয়ার জোটে সকল ইসলামপন্থী দল ছিল না, ওনার নেতৃত্ব মাইনা নিছিল না বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল। ওনারা কি আপনাদের চাইতে কম বোঝেন? যাই হোক, আমি এই ধর্মীয় বিতর্কে ঢুকতে চাই না। আলেমরা বলেন এই বিষয় নিয়ে, আমরা শুনবো ওনারা কি বলেন।
ওনাদের প্রজ্ঞা দিয়া, ওনাদের বুঝ দিয়া ওনারা বলেন, আপনি নিজে সিদ্ধান্ত নিয়েন না, এটা নিয়ে হালকাও করেন না। এই প্রসঙ্গে একটা বাস্তব উদাহরণ দিই, হ্যাঁ, ইরান নিয়ে। ইরানের বিপ্লবে নারীরা কেন্দ্রীয় ভূমিকা পালন করছিল। তারা ছিল বিপ্লবের সর্বাধিক দৃশ্যমান, সাহসী এবং আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি। কিন্তু তাদের এই সক্রিয়তা এবং আত্মত্যাগের রাজনৈতিক ফলাফল কিন্তু তাদের প্রত্যাশার সাথে মেলেনি, বরং বিপরীত হয়েছে। বিপ্লব বিজয়ের পরে হাজার হাজার নারী পর্দা ছাইরা রাস্তায় নামছেন স্বাবিরোধী বিক্ষোভে। নারীরা পুরুষদের মতোই রাস্তার বিক্ষোভে পুলিশের গুলির সামনে বুক চিতায় দাঁড়াইছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, লেখিকা, গৃহবধূ, শ্রমজীবী নারী, সব শ্রেণীর নারীরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মার্ক্সবাদীরা নিয়েছিলেন, বামপন্থীরা নিয়েছিলেন, ইসলামী জাতীয়তাবাদীরা নিয়েছিলেন, লিবারেলরা নিয়েছিলেন, বিভিন্ন মতাদর্শের নারীরা একত্রে রাজপথে আন্দোলন করেছিলেন। বিপ্লব পরবর্তী সময় কি হয়েছে? নারীর অবনমন হয়েছে, নারীর অধিকার সংকুচিত করা হয়েছে। যেই নারীদের সক্রিয়তা বিপ্লবের সফলতায় ছিল অপরিহার্য, বিপ্লব বিজয়ের পরে তাদেরকে পেছনে ঠেলে দেওয়া হয়েছে, যেন তারা শত্রু। এখন এই প্রশ্ন উঠছে যে ইরানের নারীরা যে বিপ্লবকে নিজেদের রক্তে রাঙাই দিছিল, সেই বিপ্লব কি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল? হ্যাঁ, এইটাই ইতিহাসের একটা নির্মম ট্র্যাজেডি। ইতিহাসে বহুবার দেখা গেছে মহিলারা যখনই রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হন, তারা বিপ্লবের সময় থাকেন অগ্রভাগে, কিন্তু সাফল্যের পরে পেছনের সারিতে তাদেরকে ঠেলে দেওয়া হয়। একই ঘটনা ঘটছে বাংলাদেশে। হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখছে, রক্ত দিছে, সহযোদ্ধাকে রক্ষা করছে নারীরা, বাংলাদেশের নারীরা, মায়েরা আর বোনেরা। তারা আর বিপ্লবের বিজয়ের পরে তাদের সাথে অমানুষের মতো আচরণ করা হইতেছে। বিপ্লব পরবর্তী সরকার এর কারণেও দুর্বল হয়েছে, কারণ নারীরা মুখ ফিরাই নিছে। আপনি জনগোষ্ঠীর অর্ধেক অংশকে প্রতিপক্ষ বানায় কোন লড়াই জিততে পারবেন না, জীবনেও পারবেন না, আমরাও পারতাম না হাসিনাকে হটাইতে, নারীরা পথে নেমে না আসলে। ইসরায়েল যে হামলা করলো ইরানে, সেও ইরানের নারীদের খুব কাজে লাগাইছে। ইরানের অনেক শক্তি থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যাগরিষ্ঠ নারীরা, আর সেই জোসনিয়া সরকারের পাশে নাই, বিপ্লবের পাশে নাই। ইরানের এখন কোনটা প্রায়োরিটি হওয়া উচিত? ইসরায়েলকে মোকাবেলা করা নাকি নিজের দেশে নারীদের দমন করা? এভাবেই বুঝবেন আমাদের কোনটা প্রায়োরিটি হওয়া উচিত। খালেদা জিয়া নারী, তার জন্য প্রেসিডেন্ট হইতে বাধা দেওয়া, নাকি অখণ্ড ভারতের অংশ হইয়া নামাজ পড়ার জন্য লাঠি খাওয়া, গরুর মাংস বহন করার অপরাধে গণপুটিন খাইয়া মরে যাওয়া, বা জোর কইরা গেরুয়াপন্থীদের হাতে পেয়া জয় শ্রীরাম বলতে বাধ্য হওয়া? কোনটা? আপনারা কোন পথে হাঁটবেন ভেবে দেখবেন। আর একটা উদাহরণ দিই, ইন্ডিয়ার সংখ্যালঘুদের জন্য পাকিস্তান হয়েছিল। জি, পাকিস্তান মুসলমানদের জন্য না, ভারতের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য হয়েছিল। শুধু মুসলমানদের জন্য না, দলিত হিন্দুদের জন্য পাকিস্তান হয়েছিল। শুধু জিন্না না, মুসলিম লীগ না, যোগেন মন্ডলের লড়াইয়ের ফল ছিল পাকিস্তান। যোগেন মন্ডলকে পাকিস্তানে থাকতে দেওয়া হয় নাই, কারণ পাকিস্তান একান্ত মুসলমানদের রাষ্ট্র হয়ে উঠতে চাইছিল। পাকিস্তানের রাষ্ট্র তাতে দুর্বল হয়েছে না শক্তিশালী হয়েছে? দুর্বল হয়েছে। এতই দুর্বল হয়েছে যে পাকিস্তান ভেঙে গেছে। পাকিস্তান ভেঙে লাভ হয়েছে মুসলমানদের? হয় নাই। তো বাংলাদেশকে নিয়ে এমন বাড়াবাড়ি করলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে, আমি আগেই কয়ে দিলাম, তাই সাবধান। আবার কেউ কেউ রাষ্ট্রপতি পদে আমাদের শ্রদ্ধেয় আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কথা বলছেন। আমি ওনার সাথে কথা না বললেই 100% নিশ্চিত, আপনারা যদি মাহমুদ ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বাংলাদেশের রাষ্ট্রপতি কার হওয়া উচিত, উনি নিজেই বেগম জিয়ার নাম প্রস্তাব করবেন। উনি নিজে, হ্যাঁ আমি তো ওনারে চিনি, উনি নিজেই করবেন। সুতরাং এই কথাটাই অবান্তর। আর কিছু দিল্লি দাস, কচু খেতি বেগম জিয়াকে রাষ্ট্রপতি প্রস্তাব করার জন্য আমাকে গালবন্ধ করেছে, কারণ এই প্রস্তাব বাংলাদেশে ভারতের দালালদের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ। তার মানে আমার প্রস্তাব কাজে লাগিছে, আমার প্রস্তাবটা লক্ষ্যভেদী। এই সামান্য সংখ্যক দিল্লি দাসদের একমাত্র উদ্দেশ্য হইতেছে বাংলাদেশকে ভারতের পদতলে পুনরায় বিসর্জন দেওয়া। আমরা তাদের এই চক্রান্তকে পুনরায় সমবেতভাবে ব্যর্থ করে দেব। যেভাবে আমরা হাসিনাকে খেদায় দিয়েছিলাম গত বছর অগস্ট মাসে, ঠিক একইভাবে। আর আমাদের প্রিয় আসনাদ আব্দুল্লাহ বলছে যে দাদা আইডিয়াটা খুব ভালো, কিন্তু ম্যাডাম কি রাজি হবেন? আমি কইছি ম্যাডামকে আমি যতটুকু বুঝি, দেশের জনগণ চাইলে উনি অমত করবেন না। হয়তো না শারীরিক ভাবে কষ্ট হবে, কিন্তু তারপরেও উনি এটাকে উপেক্ষা কইরা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে উনি এইটাকে গ্রহণ করবেন, এটা আমার অনুমান। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায়, একদিকে আছে দিল্লির পদচুম্বনকারী দালালদের উত্তরাধিকার, যাদের কাছে ক্ষমতা মানে দাসত্ব, গণতন্ত্র মানে নির্দেশনা, আর নেতৃত্ব মানে পায়ে হাত দিয়ে কদম বুঝি করা। আর অন্যদিকে আছে এক নতুন সম্ভাবনার দিগন্ত, যেখানে রাষ্ট্রপতি হবেন সেই নারী যিনি রাজপথে কখনো হাঁটছেন, কারাগারে কখনো থাকছেন, কিন্তু কখনো মাথা নোয়ান নাই, যিনি আপসহীন, স্বপ্নদ্রষ্টা, প্রতিকূল সময়ে থাকছেন জনগণের পাশে।
এই মুহূর্তে আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ আসছে রাষ্ট্রের শীর্ষ পদে এমন একজন নেতাকে বসানোর, যিনি ব্যক্তি নন, প্রতীক। বেগম জিয়া শুধু একজন নেতা না, তিনি হয়ে উঠছেন এক ঐতিহাসিক প্রতিরোধের মুখচ্ছবি। তার অভিজ্ঞতা, তার সহনশীলতা, তার আপসীন দেশপ্রেম এখন বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের জন্য অপরিহার্য। যারা প্রশ্ন তোলেন নারী রাষ্ট্রপতি কি সম্ভব, তাদের বলি ইতিহাসে নারীরাই সবচেয়ে সাহসী বিপ্লবের কাণ্ডারি হয়েছেন। যারা বলে তিনি অসুস্থ, তাদের বলি হাসিনার মতো মানসিক বিকারগ্রস্ত এক ফ্যাসিস্টের তুলনায় বেগম জিয়া এখনো লক্ষ গুণে সুস্থ, স্থির এবং নৈতিকভাবে শক্তিশালী। যারা বলে তিনি পক্ষপাত দুষ্ট হবেন, তাদের জন্য ইতিহাস নিজেই উত্তর। আব্দুর রহমান বিশ্বাস, ইয়াজউদ্দিন, এমনকি 2008 সালের আওয়ামী লীগের বিজয়ের গল্প।